প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে। স্পিকার, সরকারের নির্বাচন ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয় বিভাগ আগামী 180 দিন, আগামী অর্থ বছর এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এরই ভিতরে বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রগতিও হয়েছে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে, যেখানে বাংলাদেশের অধিকাংশ পরিবারই প্রান্তিক বা নিম্ন আয়ের পরিবারের সদস্য, এই পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে 13টি জেলায় প্রায় 37,814টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের 8টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলায় 11টি ব্লকে পাইলটিং কাজ শুরু হয়েছে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ এরই মধ্যে মওকুফ করেছে। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে ঈদ উল ফিতরের পূর্বেই যা আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঈদ উল ফিতরের পূর্বেই 3,995 জন ইমাম, 2,975 জন মুয়াজ্জিন, 2,604 জন খাদেম এবং হিন্দু মন্দিরের 114 জন পুরোহিত, 83 জন সেবায়িত, বৌদ্ধ বিহার বা প্যাগোডার 15 জন অধ্যক্ষ এবং 16 জন উপাধ্যক্ষ, সর্বমোট 9,102 জন উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ই হেলথ কার্ড প্রদান বিষয়ে পাইলটিং কার্যক্রমের আওতায় খুলনা জেলায় ই হেলথ কার্ড প্রদানের জন্য একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16 মার্চ 2026 হতে বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে জুন 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় 1204 কিলোমিটার খাল খনন পুনর্খনন করবে ইনশাল্লাহ। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক 2026 সাল পর্যন্ত কাবিখা, কাবিটা, টিআর এই সকলের মাধ্যমে 1500 কিলোমিটার খাল খনন পুনর্খনন সংস্কারের কাজ হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, সামগ্রিক বিশ্বে পরিবেশ একটি সিরিয়াস কনসার্ন হয়ে দেখা দিয়েছে। আমরা ইনশাল্লাহ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। এই উৎপাদিত চারাসমূহ চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে ইনশাল্লাহ রোপণ করা হবে। মাননীয় স্পিকার, দেশের শিশু সন্তানদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং তারই অংশ হিসাবে এই বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী 180 দিনের মধ্যে
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯,০০০ শিক্ষককে ট্যাব প্রদান করা হবে ইনশাআল্লাহ। ৩,৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। একই সাথে ১৭২ জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদান করা হবে। মাননীয় স্পিকার, একই সাথে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে জুন ২০২৬-এর মধ্যে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগও গ্রহণ করা হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, বাংলাদেশে ঢাকা শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পাবলিক প্লেস যেগুলোকে আমরা কনসিডার করি, এরকম অনেকগুলো জায়গাতে এর মধ্যেই ঢাকা কমলাপুর স্টেশন, ঢাকা বিমানবন্দর সহ এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এরই মধ্যে ফ্রি ওয়াইফাই স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি নিজেও একজন খেলোয়াড় ছিলেন, বাংলাদেশের অন্যতম ফেমাস খেলোয়াড় ছিলেন, ফুটবল প্লেয়ার ছিলেন। সারা দেশের শহর এবং গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণের জন্য কেন্দ্রীয় পর্যায়ে এরই ভিতরে কমিটি গঠন করা হয়েছে। হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে আমাদের ইয়াং জেনারেশন যারা বিভিন্ন আইটিতে কাজ করে থাকে তারা যাতে তাদের আর্থিক বা যেই অর্থ তারা সঞ্চয় করে থাকে এটি যাতে স্বাচ্ছন্দ্যে তারা এই দেশে নিয়ে আসতে পারে, সেই জন্য পেপ্যালের কার্যক্রম আরম্ভ করার কার্যকর উদ্যোগ এরই মধ্যে গ্রহণ করা হয়েছে এবং এর জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামো আদায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য, যা আপনি নিজেও আমি বিশ্বাস করি অ্যাপ্রিসিয়েট করবেন মাননীয় স্পিকার, এরই ভিতরে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে মাননীয় স্পিকার এরই ভিতরে ১২৯ জন আন্তর্জাতিক বিষয়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদকে এরই ভিতরে ভাতা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বর্তমান জামানতবিহীন যে ঋণ ছিল তার সীমা যাতে আমাদের ছাত্ররা, আমাদের ইয়াং জেনারেশনের সদস্যরা যাতে সহজেই বিদেশে যেতে পারে এই কর্মসূচির আওতায়, তার জন্য তাদের ঋণ সীমা ৩ লক্ষ থেকে ১০ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা সিওই এর ভিত্তিতে এই ঋণ প্রদান সহজকরণ করা হয়েছে আগের থেকে অনেক। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য তাহসিনা রুশদীর, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রথম বলেছেন স্বপ্ন নয় পরিকল্পনা, কথা নয় কাজ। আপনি আপনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করে সেটা প্রমাণ করেছেন, যা দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, পহেলা বৈশাখ বাংলা নববর্ষে কৃষকদের জন্য যে কৃষিকার্ড বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছেন সেটা সারা বাংলাদেশের সকল উপজেলায় কৃষকদের হাতে কবে নাগাদ পৌঁছতে পারে আপনার কাছে সবিনয়ে জানতে চাই। আপনাকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যে কৃষক কার্ডটি ইনশাল্লাহ আগামী 14 তারিখে পয়লা বৈশাখের দিন চালু করতে যাচ্ছি, এই পাইলট কর্মসূচির আওতায় এরই ভিতরে আমরা প্রায় মোটামুটিভাবে 22,000 বিভিন্ন ধরনের কৃষক, প্রায় 22,000কে এই পাইলট প্রজেক্টের আওতায় নিয়ে এসেছি। বাংলাদেশের 10টি জেলায় এই কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। আপনি যদি জিজ্ঞেস করেছেন যে কবে নাগাদ সমগ্র বাংলাদেশে এটি সকল কৃষককে আমরা দিতে পারবো, বাংলাদেশে সরকারের কাছে যে হিসাব আছে তাতে প্রায় 2,75,00,000 কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। ধন্যবাদ। সম্পূরক প্রশ্ন করার জন্য জনাব আখতার হোসেন আহ্বান জানাচ্ছি। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর থেকে জানতে চাই যে
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড যে ধরনের কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে তার ইতিবাচক কিছু দিক রয়েছে। জানার বিষয় হলো যে ঠিক কতজন ব্যক্তিকে বা পরিবারকে এই কার্ডগুলোর আওতায় নিয়ে আসা হবে, তাতে কতটুকু বাজেট বরাদ্দ করা হবে এবং সেই বাজেট বরাদ্দ সমন্বয় করতে গিয়ে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেটার ব্যাপারে সরকারের পরিকল্পনা কি, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে ব্যাপারে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনি যে প্রশ্নটি করেছেন যে কতজন মানুষের কাছে আমরা পৌঁছে দেব, তাই তো, এবং মূল্যস্ফীতি হবে কিনা, বাজেট কত, স্বাভাবিকভাবে বাজেট কত এটি আমরা আপনাদেরকে এখনই বলছি না। অর্থাৎ আমরা পর্যায়ক্রমিকভাবে জিনিসগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদের এক একটি কৃষক কার্ড এবং এক একটি ফ্যামিলি কার্ডে আমরা রেখেছি কৃষক কার্ড যারা পাবেন সেই সকল কৃষক 2,500 টাকা পাবেন বছরে, এবং ফ্যামিলি কার্ডে যারা পাবেন তারা সে সকল নারী প্রতি মাসে 2,500 টাকা পাবেন। আমরা যেহেতু প্রতি মাসে এটিকে এক্সটেন্ড করতে থাকবো, অর্থাৎ অধিক সংখ্যক নারী কৃষক কার্ড পাবেন, অধিক সংখ্যক কৃষক কার্ড পাবেন। একবারে সবাইকে দিচ্ছে না, পৃথিবীর কোনো দেশের পক্ষে একবারে সেটি সম্ভব না করা। সেই জন্য প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব, এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। এবং অবশ্যই বাজেটের প্রাধান্য পাবে। এবং আপনি যেটা বলেছেন মূল্যস্ফীতি হবে কিনা, আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না, সেই টাকা লোকাল অর্থনীতিতেই তারা খরচ করবেন। এবং একজন নারী স্বাভাবিকভাবে সেটি তার সন্তানের লেখাপড়ার পিছে খরচ করবেন, অথবা সেটি তার সন্তান বা পরিবারকে একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন, অথবা তিনি লোকালি কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। ফলে যেটা হচ্ছে, যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে, লোকাল ইকোনমিতে সেটি রোটেট করছে। যেমন একজন নারী যখন সেই টাকাটি পাবেন, উনি যদি একটি মুদির দোকানে গিয়ে সদাই করেন, এরকম ওনার আশেপাশে যারা সেটি পাবেন, আরও যে সকল পরিবার, আরও যে সকল নারী পাবেন, তারা সকলে যখন ওই মুদির দোকানে যাবেন, স্বাভাবিক সেই মুদির দোকানের সেল বাড়বে। সেই মুদির দোকানে যখন একজন কর্মচারী যদি এখন থেকে থাকে, 1 মাস পরে বা 2 মাস বা 3 মাস পরে সেই মুদির দোকান মালিক দেখবে যে আমার একজন কর্মচারী দিয়ে হচ্ছে না, তখন সে আরেকজন কর্মচারী নিয়োগ করবে। ফলে কি দাঁড়াচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। এবং সেই কর্মচারী 2 জন বেতন পাবে, তারাও গিয়ে গামছা কিনবে, লুঙ্গি কিনবে, অথবা তার সন্তানের জন্য চিপস কিনবে, অথবা একটা ছোট্ট ফ্রক কিনবে তার মেয়ের জন্য। ফলে লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে, লোকাল ইকোনমি আস্তে আস্তে বড় হবে। কাজেই মূল্যস্ফীতি হবে বলে আমরা মনে করি না, আমাদের কোনো রিসার্চে মূল্যস্ফীতি বলে না, বরং অর্থনীতি আরও সচল হবে, অর্থনীতি আরও স্ট্রেনদেন হবে। এবং লোকাল যে সকল ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশের শতকরা 70 থেকে 80% মানুষ যে সকল প্রোডাক্ট কনজিউম করে, সেগুলো লোকাল ইন্ডাস্ট্রি প্রোডাক্ট কনজিউম করে। কাজে লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেনদেন করার এটি আরেকটি উপায়। এবং তার ফলে যেটি হবে, সামগ্রিকভাবে ডিপ্রাইভ যে সকল মানুষ আছে, আমি বলছি না যে আগামী 6 মাসের মধ্যে এটি হবে, তবে ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ, তাদের জীবনযাত্রার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2, জনাব ABM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4, আপনার প্রশ্নটি দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 2 উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, সরকার কর্তৃক প্রবর্তিত ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের সুযোগ কতটুকু রহিয়াছে এবং কতদিনের মধ্যে এই ফ্যামিলি কার্ড সারা দেশে সম্প্রসারণ করা হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের
15 ঘ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সামাজিক নিরাপত্তা অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। ফ্যামিলি কার্ড কার্যক্রম এই সাংবিধানিক দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের প্রধান হাতিয়ার বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই কর্মসূচির মূল দর্শনই হচ্ছে ব্যক্তি নয়, বরং পরিবারের উন্নয়নের মূল একক। বর্তমানে দেশে প্রচলিত 95টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হয়। দীর্ঘদিন যাবৎ এই সহায়তা প্রদান করা হলেও দারিদ্র্যের হার কাঙ্ক্ষিত রূপে হ্রাস পায়নি, বরং আমরা দেখেছি বিগত 18 মাসে দারিদ্র্যের সংখ্যা বরং বেড়েছে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে যা এসছে। এবং জনগোষ্ঠীর পুষ্টি ও স্বাস্থ্যের কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা ঘটতে দেখছি না। দেখা গেছে কোনো পরিবারে মাকে এ জাতীয় সহায়তা প্রদান করা হলে সহায়তাটি পরিবারের শিশুসহ অন্যান্য সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যবহার করা হয় এবং অর্থের অপচয় বা অপ্রয়োজনীয় খাতে ব্যয়ের সুযোগ হ্রাস পায়। এ কারণেই ফ্যামিলি কার্ড পরিবারের প্রধান নারী সদস্যকে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একদিকে যেমন সহায়তাটি সরাসরি পরিবারের সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হবে, অন্যদিকে ফ্যামিলি কার্ডটি পরিবারের নারী প্রধানের নামে হওয়ায় পরিবারের সম্পদের উপরে তার নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে পরিবারের সিদ্ধান্ত প্রদান ও মর্যাদা বৃদ্ধি তথা পরিবার ও সমাজের নারীর এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন নিশ্চিত করবে। মাননীয় স্পিকার, গত 10ই মার্চ 2026 তারিখে দেশের 13টি জেলার 3টি সিটি কর্পোরেশন ইউনিয়ন এর 15টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রায় 38,000, টু বি প্রিসাইজ 37,814টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। বর্তমান 2025-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে এবং আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জনাব ABM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমরা অতীতে দেখেছিলাম, বিশেষ করে 2008-এর নির্বাচনে কেউ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশের কমিটমেন্ট করে বাংলাদেশ মানুষকে প্রতারিত করে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করেছিল। আপনার এই কমিটমেন্টগুলি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ, আমার মনে হয়, নূতন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামী দিনে আমরা যারা নির্বাচনে নানা কমিটমেন্ট করেছি, এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কতটুকু মাননীয় সংসদ সদস্যদেরকে সহায়তা করবেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে যে বাংলাদেশের জনগণই হচ্ছে তাদের সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি, উৎস। এবং এরই ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আমরা বাংলাদেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো এই মহান সংসদে দাঁড়িয়ে আমি উপস্থাপন করেছি যে এই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন প্রাথমিক কাজ বর্তমান সরকার শুরু করেছে। এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস, যেহেতু আমরা বিশ্বাস করি জনগণের কাছে আমরা যে ওয়াদা করেছি সেটি পূরণে আমরা বদ্ধপরিকর, সেজন্যই বাংলাদেশের জনগণ যাদেরকে নির্বাচিত করেছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত সদস্যদের মাধ্যমে, সারা দেশের নির্বাচিত সদস্যদের মাধ্যমে, পবিত্র জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সকল কর্মসূচিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার,
আমরা দেখেছি অতীতে, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের রেশ ধরেই বলতে চাই, আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে। আপনি দু একটি কথা উল্লেখ করেছেন, কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। তবে মাননীয় স্পিকার, বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জনগণ যে সমর্থন দিয়েছে, যে ম্যান্ডেট দিয়েছে, তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। এবং একই সাথে প্রমাণিত হয় বিগত নির্বাচনে ম্যান্ডেটের মাধ্যমে জনগণের বিএনপির প্রতি যে ম্যান্ডেট দিয়েছে তার মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে পরিষ্কারভাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে বলতে চাই যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। যারা মাসুম মুস্তফা, নেত্রকোনা 5, একটি প্রশ্ন করতে পারেন এবং ফ্যামিলি কার্ডের উপরে প্রশ্ন করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই যে উনি ফ্যামিলি কার্ড চালু করেছেন এবং কৃষক কার্ড চালু করবেন। আমার প্রশ্ন হচ্ছে, শ্রমিক সমাজের জন্য শ্রমিক কার্ড চালু করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই মুহূর্তে আমাদের এইরকম কোনো শ্রমিকদের জন্য কার্ড দেবার পরিকল্পনা নেই, তবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সকল অর্থ আছে শ্রমিকদের জন্য, শ্রমিকদের কল্যাণের জন্য, অবশ্যই সেই অর্থগুলি সত্যিকারভাবে শ্রমিকদের জন্য ব্যয় করা হচ্ছে কিনা আমরা সেটিকে অবশ্যই খোঁজ খবর করব এবং আমরা নিশ্চিত করার চেষ্টা করব যে সত্যিকারভাবে অন্য কোনো কিছুর পিছনে যাতে সেই অর্থ ব্যয় না হয়, বরং সেই অর্থ যাতে সঠিকভাবে সত্যিকারভাবে শ্রমিকদের কল্যাণের জন্যই ব্যয় করা হয়। আমাদের সরকারের এটি থাকবে অন্যতম প্রধান লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 3, যারা মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, প্রশ্নটি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 9 লাকসা মনোহরগঞ্জের সর্বস্তরের জনগণকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য আমার তারকা চিহ্নিত প্রশ্ন 3 মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ হতে কি পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল এবং উক্ত টাকা ফিরিয়ে আনার জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ আমাকে এই প্রশ্নের উত্তর বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমরা দেখছি যে আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনীতি পেয়েছি। তারপরেও দুর্নীতিকে এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব দুর্নীতির টুটি চেপে ধরে এবং বিভিন্ন জায়গায়
বিভিন্ন লিকেজ বন্ধ করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের যে ট্যাক্সের টাকা সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবচেয়ে ভালোভাবে সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছিল বা প্রণয়ন কমিটি যে করা হয়েছিল সেটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার, যা বছর হিসাবে যদি আমরা ভাগ করি তাহলে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 1.8 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, পাচারকৃত প্রত্যেক বছর পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে পারস্পরিক আইন সহায়তা চুক্তি বা মাল্টিপল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি সম্পাদন এবং মাল্টিপল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট এর বিনিময় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট সম্পাদন এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টের বিনিময় প্রক্রিয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সংস্থার সাথে সরকার নিবিড়ভাবে কাজ করছে। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে সেই দেশগুলো হলো USA, UK, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, UAE, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। মাননীয় স্পিকার, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত এবং অগ্রাধিকার প্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়ার অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আন্তঃসংস্থা টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত অগ্রাধিকার প্রাপ্ত কেসসমূহ অনুসন্ধান এবং তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের CID, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল এজেন্সিয়াল সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। GIT গঠনের পর অগ্রাধিকার প্রাপ্ত মামলাগুলো অগ্রগতি নিম্নরূপ। মাননীয় স্পিকার, যেই নিম্নরূপ এটি পঠিত বলিয়া গণ্য করিতেছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের তথ্যবহুল উত্তর দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরের বড় বড় মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি মাধ্যমে দেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরের এক জায়গায় বলেছেন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে ইতিমধ্যে 141টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে 25টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং 6টি মামলার রায় হয়েছে। মাননীয় স্পিকার, এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারকৃত মামলাগুলোর মধ্যে যেগুলি এখনও চার্জশিট হয়নি, উক্ত মামলাগুলোর দ্রুত চার্জশিট প্রদান সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম সরকার গতিশীল করবে কি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি যেটি করেছেন, এক কথায় যদি বলতে হয়, এটি জনগণের অর্থ, এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কাজেই এই ব্যাপারে
যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন জনাব মুজিবুর রহমান রাজশাহী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সংসদে প্রথম বক্তব্য দিতে পারার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং সেটা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গোটা জাতি যে এই প্রশ্নের সাথে স্পর্শকাতরভাবে অপেক্ষা করছে যে এটা এ দেশের টাকা কিভাবে ফেরত আনা যায়। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমার সম্পূরক প্রশ্ন হচ্ছে যে যারা এই টাকাগুলো বিদেশে পাচার করেছে তারা তো বাংলাদেশেই আছে, অথবা বাংলাদেশ থেকে বাইরে কোথাও আছে, যেটা আমাদের কূটনৈতিকদের যারা বিদেশে অ্যাম্বাসেডার আছে তাদের মাধ্যমে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি। আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ওনার কার্যালয়ে যারা যারা টাকা পাচার করেছে তার কোনো তালিকা ইতিমধ্যে তিনি প্রস্তুত করতে পেরেছেন কি না? যদি না পেরে থাকেন, কতদিনের মধ্যে এই পাচারকৃত ব্যক্তি প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করা যাবে এবং যারা বাংলাদেশে অবস্থানরত আছে তাদেরকে ধরে অ্যারেস্ট করে দ্রুত দেশ এবং জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য এই জনগণের টাকাকে উদ্ধার করা যাবে? এই উদ্যোগ তিনি কতদিন নাগাদ নিতে পারেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। শুক্রিয়া, থ্যাংক ইউ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। প্রথমত, এই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের লিস্ট করার দায়িত্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ের নয়, এটি লিস্ট করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে, তারা এটি লিস্ট করছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, এটি বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার। আমরা অতীতে দেখেছি সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে, যার কাছ থেকে যেরকম মনে হয়েছে জোর করে কিছু লিখিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায় এবং আইনের ভিত্তিতেই বিচার করতে চায়, যাতে করে কোনো মানুষ ন্যায্য আইন থেকে বঞ্চিত হতে না পারে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, আইনগতভাবেই আমরা সকল প্রক্রিয়া গ্রহণ করব। আইনগতভাবেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে বা এই দেশের জনগণের অর্থ যারা পাচার করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।